বিজয়ের ৫০। আসুন আমাদের সন্তানদের জানাই মুক্তিযুদ্ধের ইতিহাস। করোনাকালীন সময়েও অনেক প্রচেষ্টার মাধ্যমে সীমিত আকারে পরীক্ষা নিয়ে এবং তার ফলাফল সময় মতো দেওয়ার এবং প্রতি বছর আমরা যে পুস্তক বিতরণ করি সেই পুস্তক বিতরণের বিনামূল্যে পুস্তক বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন একটি সময় অনুষ্ঠান করছি যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তার জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি। সেই সময় এই অনুষ্ঠান আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করি যার নেতৃত্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাঙালি জাতি হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। ৩০ লক্ষ শহীদ এবং ২ লাখ মা বোন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা শাহাদত বরণ করেছেন, নির্যাতিত হয়েছে, তাদেরকেও আমি আজকে দিনে স্মরণ করছি। ৭৫ 15ই আগস্ট যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের দুর্ভাগ্য হলো আমাদের সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, একই দিনে হত্যা করা হয় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট্ট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং কামাল জামালের নবপরিণীত সুলতানা রুচিকে, আর আমার 10 বছরের ছোট্ট ভাই রাসেল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে একই সাথে আমার পরিবারের আরও অনেক সদস্যদের হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের মানুষ এমন একটা সবাই ছিল যখন তাদের শিক্ষা সুযোগ ছিল না, একবেলা খাবার জোগাতে পারত না, থাকার ঘর ছিল না, রোগে চিকিৎসা পেত না। আমরা সব সময় পাকিস্তানিদের দ্বারা শোষিত বঞ্চিত ছিলাম। এমনকি মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু পর্যন্ত তারা কেড়ে নিতে চেয়েছিল। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকেই এই বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেন, আন্দোলন শুরু করেন। এবং পাকিস্তান নামে রাষ্ট্রটি হবার পর যখন আমাদের মাতৃভাষা বাংলা কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হয় এবং আমাদের উপর একটা বিজাতীয় ভাষা উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন তিনি ছাত্র নেতা হিসেবে তার প্রতিবাদ করে আন্দোলন করেন এবং এই আন্দোলন করতে যেয়ে বারবার তিনি কারাবরণও করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতি যাতে একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, সেই চেষ্টাই সবসময় করেছিলেন। কারণ এই বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষায় দীক্ষায় উন্নত হবে, প্রতিটি মানুষ শিক্ষা পাবে এবং প্রতিটি মানুষের জীবন মান উন্নত হবে। তারই সংগ্রামের ফসল তিনি আমাদেরকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আত্মমর্যাদা নিয়ে চলতে হয় এবং আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবই এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং তারটাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। যুদ্ধ পরবর্তী একটা বিধ্বস্ত দেশ, সেই বিধ্বস্ত দেশের দায়িত্বভার তিনি যখন হাতে নেন, তখন পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত ছিল, অথবা শিক্ষা প্রতিষ্ঠানে
তা তাদের ঘাঁটি গেড়েছিল, যার ফলে শিক্ষার পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন করে শিক্ষার কার্যক্রম শুরু করেন। যেহেতু যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, তাছাড়া দেশের মানুষ দরিদ্র, তিনি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং এমনকি শিক্ষার্থীদের কাপড় চোপড় পর্যন্ত তিনি বিতরণ করেছেন। একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত তিনি বিনামূল্যে কাপড় বিতরণ শুরু করেন এবং সেই সাথে সাথে শিক্ষার উপকরণ সরবরাহ করেন। 9 মাসের মধ্যে আমাদের একটা সংবিধান দিয়েছেন তিনি। এই সংবিধানেই শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দেন এবং প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে অবৈতনিক করেন এবং বাধ্যতামূলক করেন। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় তিনি সরকারিকরণ করে সমস্ত শিক্ষকদেরকে সরকারি চাকুরি দেন এবং শিক্ষা যে মানুষের একটা অধিকার, সেই অধিকার সম্পর্কেই তিনি সচেতন করেন এবং কারিগরি ও ভোকেশনাল ট্রেনিংকেও তিনি সবথেকে বেশি গুরুত্ব দেন। এবং আমাদের একটা স্বাধীন দেশের উপযুক্ত শিক্ষা একটা নীতিমালা তৈরির জন্য আমাদের দেশের সবথেকে বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করে দেন যেন আমাদের উপযুক্ত শিক্ষা নীতিমালা প্রণয়ন হয়। এবং সেই শিক্ষা নীতিমালার তিনি কিন্তু সেই কমিশনের রিপোর্ট পেশ করেছিলেন, কিন্তু সেটা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেটা বাস্তবায়নের সুযোগ পাননি, কারণ 15ই আগস্ট 75 সালে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে এবং তারা এই শিক্ষাকে বেশি একটা গুরুত্ব দেয়নি আর সেই রিপোর্টও বাস্তবায়ন করেনি। যাক, 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, কারণ আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল। 81 সালে আমি দেশে ফিরে আসার সুযোগ পাই, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে, জনগণের সমর্থন আমি পাই এবং জনগণের উপর নির্ভর করে আমি দেশে ফিরে আসি। এবং আসার পর থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে কিভাবে আবার এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। যাক, 21 বছর পর সরকার এসেই আমরা আবার শিক্ষা কমিশন গঠন করি, শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য পদক্ষেপ নিই, ভোকেশনাল ট্রেনিং, কারিগরি ট্রেনিং শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার উপর আমরা গুরুত্ব দিই। 12টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। প্রতিটি এলাকায় মাত্র 2 মাইলের ভিতরে যাতে একটা করে প্রাথমিক বিদ্যালয় হয় সেই ব্যবস্থা করি এবং 1 কক্ষ বিশিষ্ট যে বিদ্যালয়গুলি সেগুলি 3 কক্ষ বিশিষ্ট আমরা করে দিই এবং শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা আমরা নেই। এভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিই এবং সেই সাথে সাথে আমরা আরও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি প্রাথমিক বিদ্যালয় সেগুলিকেও আমরা জাতীয়করণ করি এবং শিক্ষকদের নিয়োগ দিয়ে থাকি। আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বিনামূল্যে বই বিতরণের কার্যক্রমও শুরু করি। কাজে আমি মনে করি যে আজকে যে দিনটা, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থীর কাছে, এই কারণে যে প্রতি বছর আমরা যেমন আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা, আবার সেই সাথে সাথে বিনামূল্যে বই বিতরণ এই অনুষ্ঠানটা করে থাকি, বই উৎসব করে থাকি। তবে করোনার কারণে এবারে যেহেতু গতবার সেই উৎসব করা হয়নি বা কিছুটা সমস্যাও সৃষ্টি হয়েছিল, স্কুল কলেজ, শুধু এটা বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দেয়। কাজে সমগ্র বিশ্ব এই করোনা জন্য সব কিছু স্থবির হয়ে যায়। এরই মাঝেও কষ্ট করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়গুলি প্রাথমিক, গণশিক্ষা এবং আমাদের মাধ্যমিক এবং কারিগরি বা উচ্চ মাধ্যমিক সকলে যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে গেছেন যেন আমাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে। এবং বিশেষ করে আজকের দিনে আমরা যে বই বিতরণ করতে পারছি বা পরীক্ষার রেজাল্ট দিতে পারছি, যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম 2008 সালে, আজকে বাংলাদেশ ডিজিটাল। করোনার কারণে আমি
আসলে খুব বেশি কোথাও যেতে পারি না, কিন্তু অনলাইনে অর্থাৎ ডিজিটাল যে বাংলাদেশ আমরা করেছি তারই মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই এত প্রতিকূল অবস্থার মধ্যেও রেজাল্ট দেওয়া বা বই ছাপানো এবং বই বিতরণ করা, এটা একটা কঠিন দায়িত্ব। এই কঠিন দায়িত্বের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এটা করতে পেরেছেন। সেজন্য আমি খুবই আনন্দিত। আর বিশেষ করে আমাদের শিক্ষার্থী সেই ছোট্ট সোনামণির হাতে যখন বই পায়, এই বই হাতে পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। বই হাতে পেলে পরে বইয়ের সেই ঘ্রাণটা নেওয়া, বইয়ের পাতা উল্টে দেখা, বইয়ের উপরে নতুন করে মলাট দেওয়া, তার উপর নাম লেখা, এটা একটা অন্যরকম অনুভূতি। সেই ছোট্টবেলার কথাই আমাদের মনে পড়ে, যখন নতুন বই পেতাম কত আনন্দ লাগতো। সবচেয়ে দুর্ভাগ্য যে 75 পরে আমরা দেখেছি যে অনেক সময় নতুন বই দেয়াই হতো না, পুরনো বই দেওয়া হতো। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা প্রতি বছরই আমাদের ছেলেমেয়েদের হাতে নতুন বই তাদের হাতে তুলে দেব, তাতে যত টাকা খরচই লাগুক তা আমরা করব, এবং সেটা আমরা সম্পূর্ণ বিনা পয়সায়। এবং এর ফলে আরেকটা কাজও হচ্ছে, সেটা হচ্ছে অভিভাবকদের আর টাকা খরচ করে বই কিনতে হচ্ছে না, সেখান থেকে তাদেরও কিছু অর্থ বেঁচে যাচ্ছে। এবং আমরা চাচ্ছি যে ছেলেমেয়েরা তো এই দেশের নাগরিক, তাদেরকে উপযুক্ত করে আমরা গড়ে তুলব, যেটা আগামী দিনে তারা এই দেশ নেতৃত্ব দেবে। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই উদ্যোগটা, যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই শিখিয়েছেন। আমরা একই সাথে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারাও যেন সমাজে পিছিয়ে না থাকে, তাদের জন্য আমরা ব্রেইল পদ্ধতিতে বই তৈরি করে সেই বই তাদের মাঝে বিতরণ করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিভিন্ন আমাদের যে ছোট ছোট নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় অন্তত 5টি নৃগোষ্ঠীর আমরা ভাষার সন্ধান পেয়েছি, তাদের বই আমরা প্রস্তুত করে তাদের হাতে দিচ্ছি, যে তারা মাতৃভাষাকে ভুলে না যায়। যারা বাংলা ভাষাই, যার সাথে তাদের ভাষাটা একটু ভিন্ন প্রকৃতির, তো যাদের অন্তত অক্ষর আছে তাদেরকে আমরা এই বই তৈরি করে দিচ্ছি তাদের হাতে। আমি মনে করি যে নিজেদের ভাষাটাও তাদের শিখে নেওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রতি বছর এই পদক্ষেপটা নিয়েছি, আর বই উৎসব আমরা করি, তবে করোনার কারণে আমরা বই উৎসবটা করতে পারিনি। তো বই সকলের হাতে যাতে পৌঁছে যায় সে ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা স্কুলে সেই বই দিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে যেন বই দিয়ে দেওয়া যায়। বই বিতরণটা কিন্তু আমরা বাদ রাখিনি, হয়তো স্কুলটা খোলা যায়নি, স্কুলে আসতে পারেনি ছেলেমেয়েরা, পড়াশোনা করতে পারেনি, কিন্তু তা বলে বইটা হাতে পৌঁছে দেওয়া, তারা যেন ঘরে বসেও পড়াশোনা করে। এছাড়া অনলাইনে পড়াশোনার ব্যবস্থা, আর আমাদের যে সংসদ টেলিভিশন, এই টেলিভিশনটা সম্পূর্ণ আমরা শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করতে দিয়েছি, যে তার মাধ্যমে, কারণ সংসদ মাত্র কয়েকদিন করে বসে, খুবই অল্প সময়ের জন্য বসে, কিন্তু সে বাকি সময়টা সম্পূর্ণ শিক্ষার কাজে এই সংসদ টেলিভিশন ব্যবহার করতে পারে, এবং সেটা তারা ব্যবহার করেছেন। সাথে সাথে বিটিভিও এই শিক্ষা কার্যক্রম প্রচার করেছে। এভাবে শিক্ষার, আর তাছাড়া এখন ডিজিটাল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু বিশেষ করে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করে দিয়েছি। অনেক স্কুল, সেখানে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি, আমরা কম্পিউটার শিক্ষা দিয়েছি। কাজে ছেলেমেয়েরা যেন ঘরে বসেও পড়তে পারে, সে ব্যবস্থা অনলাইনে শিক্ষা নিতে পারে, সেটাও চালু করা হয়েছে বলে অন্তত আমি মনে করি যে কিছুটা শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। এবার 1 জানুয়ারি 2022 তারিখের 4,17,26,856 জন শিক্ষার্থীর মাঝে 34,70,22,130 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। সেটা উদ্বোধন করলাম, কিন্তু 4 তারিখ থেকে সমস্ত জায়গায় এই বই পৌঁছে যাবে, আস্তে আস্তে সকলের হাতে চলে যাবে। তাছাড়া আমরা 2010 সাল থেকে শুরু করি বিনামূল্যে বই দেওয়া, কারণ 2009 আমরা সরকার গঠন করি, সরকার গঠন করেই বই ছাপানোর কাজ আমরা শুরু করি। কাজে 2010 থেকে এই 2022-এ যে বই আমরা দেব, এখানে প্রায় 4,40,67,911 কপি বই বিতরণ হচ্ছে। এটা একটা বিশাল অঙ্ক।
এসএসসি আজকে এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল পরীক্ষা 2021-এর ফল প্রকাশিত হলো এবং এই পরীক্ষাটা অবশ্য করোনার কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে এর কারিকুলাম অর্থাৎ সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা যে সফলভাবে নিতে পেরেছেন তার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে অন্তত কিছুটা হলেও ছেলেমেয়েরা একটু পরীক্ষার হলে বসতে পেরেছে এবং পড়তে পেরেছে, কারণ করোনা এই প্রাদুর্ভাব কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে বলে এটা সম্ভব হয়েছে। পরীক্ষা সম্পর্কে যে সমস্ত তথ্য ইতিমধ্যেই বলা হয়েছে, কারণ এখানে যেহেতু সিলেবাস কিছুটা ছোট করে 3টা নৈর্বাচনিক বিষয় পরীক্ষার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, কাজে আমি আর এ বিষয়ে বেশি বলতে চাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আমাদের অনলাইনে শিক্ষাটা এটা চালু রাখতেই হবে, কারণ করোনা কখনো বাড়ছে কখনো কমছে। আর আমরা সবসময় যেটা লক্ষ্য করেছি যে এই শীতের পরপর যেন এর প্রাদুর্ভাবটা আবার বেড়ে যায়। কাজেই এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতি নিতে হবে যে যদি প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, যেহেতু স্কুলগুলি চালু রাখা সম্ভব হবে না, যে কারণে অনলাইনে শিক্ষা যাতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় সেই ব্যবস্থাটা নিতে হবে। কারণ এখন কিন্তু বিদ্যুতের সমস্যা নাই, বিদ্যুৎ সব জায়গায় আছে। তাছাড়া শিক্ষার্থীরা যাতে পড়াশোনাটা অনলাইনে চালাতে পারে এবং তার জন্য যে সমস্ত উপকরণ যা যা প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা করব। কাজে এই ব্যাপারে ঘরে বসেও যেন তারা মানে ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে পড়াশোনা চালু রাখতে পারে, টেলিভিশনের মাধ্যমে পড়াশোনা চালু রাখতে পারে, সে পদক্ষেপটা নিতে হবে। সংসদ টিভি সবসময় শিক্ষা মন্ত্রণালয় ব্যবহার করতে পারবে, তার জন্য কোনো সমস্যা হবে না, সেটুকু অন্তত আমি বলতে পারি। কাজে আমি আজকে যারা পরীক্ষার ফল পেয়েছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই অভিভাবকদের, শিক্ষকদের এবং এই শিক্ষা মন্ত্রণালয়গুলি প্রাথমিক এবং আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সকল মন্ত্রণালয়কে আমি শিক্ষা মন্ত্রণালয় বলতে আমি সবাইকেই বুঝাতে চাচ্ছি সকলে যে কষ্টটা করেছেন করোনার সময়ও, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা টিকা দেওয়ার কার্যক্রম শিক্ষকদের প্রথমে দিয়েছি, এখন শিক্ষার্থীদের দিচ্ছি এবং 12 বছর বয়স পর্যন্ত যারা তাদের সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে টিকা দেওয়ার ক্ষেত্রে অনেকের একটু অনীহা দেখা দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে আমি গতকালকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে আমাদের প্রত্যেকটা যে কমিউনিটি ক্লিনিক সেন্টারগুলি আছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সারা বাংলাদেশে, তার মাধ্যমে টিকা প্রদান কর্মসূচিটা যেন চালু রেখে সেটা যেন অব্যাহত থাকে, যাতে একেবারে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়েও মানুষ যেন দ্রুত টিকা নিতে পারে। কারণ নতুনভাবে যাতে আবার সংক্রমিত না হয় তার ব্যবস্থা এখন থেকে আমাদের নিতে হবে। কাজে কেউ যেন টিকার বাইরে না থাকে, সবাইকেই কিন্তু এই ভ্যাকসিন নিতে হবে। এবং সেটাও আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আমরা টিকা কার্যক্রমটা একেবারে তৃণমূলে নিয়ে যেতে চাচ্ছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেওয়া হবে বা অন্যান্য আমাদের স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু সকলকে কিন্তু টিকাটা যারা নেন নাই এখনও সবাইকে নিতে হবে। এটা একদম আমি মনে করি আমাদের শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক সকলকে ওই ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে এবং যাতে সেই টিকাটা নেয় শুধু পরিবারের গার্জিয়ান না, মানে শিক্ষার্থীরাও যাতে নিতে পারে সেটার জন্য সবাইকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যারা পাস করেছে পরীক্ষায় তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং গার্জিয়ানদের এবং শিক্ষকদের বা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি হয়তো যারা কৃতকার্য হতে পারে নাই, আমি জানি করোনার কারণে পড়াশোনা সেরকম সুযোগ ছিল না বলে অনেকেই সমস্যা হয়েছে, সরি আমি দুঃখিত। তা আমি একটু অনুরোধ করব
যে আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে। কারণ আমরা একটা সিস্টেম করেছিলাম যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টটাই দিতে হবে, কিন্তু তার অন্য কারিক্রম চলতে থাকবে, অর্থাৎ তার প্রমোশনে কোনো অসুবিধা হবে না, কিন্তু যে সাবজেক্টটাই ফেল করবে সেটা আবার পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে। আর সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু তাকে ফেল হিসেবে ধরা হবে। কাজে সেই জন্য পড়াশোনা চালিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও আমি অনুরোধ করব যে আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন। আমরা মানে আমার ঘরে আমার স্কুল যে কার্যক্রমটা আমরা চালু করেছি এবং অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে দিচ্ছি, এ ব্যাপারে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে তাদের ছেলেমেয়েরা যেন বসে পড়াশোনাটা করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ অভিভাবক শুধু অভিভাবকই না, অভিভাবক শিক্ষকের ভূমিকাও কিছুটা হলেও তাদের ব্যবস্থা নিতে হবে, সেই দায়িত্বটা পালন করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে আরেকটা বিষয়, আমরা আরও দুটি বিষয়ের উপর নজর দিয়েছি। একটা হচ্ছে পুষ্টি বিষয় সম্পর্কে সচেতন করা। আপনারা জানেন ইতিমধ্যে আমরা স্কুল ফিডিংয়ের কর্মসূচি অর্থাৎ স্বপ্রণোদিতভাবে নিজেরাই করতে হবে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। ঠিক সেই সাথে সাথে আমি মনে করি যে যখন বাবা মা গার্জিয়ান তারা খাবারের ব্যবস্থা করেন, আপনারা পুষ্টির দিকটা লক্ষ্য রাখবেন এবং শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তারাও যেন এই পুষ্টি সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে সচেতন করে, শিক্ষা দেয়। সেই বিষয়ে প্রায় 1 লক্ষ শিক্ষক এবং কর্মকর্তাকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং 2 লক্ষ শিক্ষককে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই মানসিক স্বাস্থ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমাদের দেশে এ ব্যাপারে সচেতন না। অনেক সময় বাচ্চারা পড়তে পারে না বা পড়া দিলে দেখা যায় যে সে পড়তে পারছে না, অথবা তার মনোযোগ নেই বা সে পড়াশোনার দিকে হয়তো খেয়ালই করছে বা শিক্ষক কি বলছে শুনছে না, তখন বলা হয় যে সে অমনোযোগী, তাকে হয়তো মারধর করা হয় অথবা ধমক দেওয়া হয়, বকাঝকা করা হয়। বিষয়টা কিন্তু তা না, এটা এক ধরনের প্রতিবন্ধিতা, এটা হচ্ছে মানে অন্য ধরনের একটা সিনড্রোম। কাজেই এই বিষয়টা নজর দিতে হবে যে কেন সেটা করতে পারছে না বা কি কারণে। কারণ এমনও দেখা গেছে যে অনেক বাচ্চারা পড়তে গেলে তারা দেখে যে অক্ষরগুলি জায়গায় নাই, অক্ষরগুলি নড়াচড়া করছে। এটা কিন্তু এক ধরনের মানে তার একটা মানসিক একটা সমস্যা, কিন্তু এই বিষয়টা আমাদের দেশের মানুষ একেবারেই সচেতন না, এমনকি আমাদের গার্জিয়ানরাও সচেতন না, শিক্ষকরাও সচেতন না। কাজে শিক্ষকদের এই সচেতনতাটা একান্তভাবে প্রয়োজন। আবার অনেক দেখা যায় যে একটা বিষয় হয়তো খুবই ভালো, কিন্তু তাকে একটু ধমক দিলে সে আর পড়তে পারে না, আর লিখতে পারে না, সে মনোযোগ দিতে পারে না, নার্ভাস হয়ে যায়। তো সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং সেই লক্ষ্য নিয়েই আমরা 2 লক্ষ শিক্ষককে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা শিক্ষককেই এ বিষয়ে সচেতন করা উচিত এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা আমি বলবো না যে এখানে একজন মানসিক বিশেষজ্ঞ রাখতে হবে, না সেটা রাখা যাবে না, সেটা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত শিক্ষার্থীদের একটা পরীক্ষা নেওয়া দরকার মানসিক বিশেষজ্ঞদের দিয়ে যে কার ভিতরে কী ধরনের সমস্যাটা আছে। শুধু ধমক দেওয়া না বা তাদের বকাঝকা না, তাদের অবস্থাটা বুঝে তাদের সঙ্গে সেইভাবেই আচরণ করতে হবে। এটা বাবা মা গার্জিয়ান শিক্ষক বা বন্ধুবান্ধব সবাইকেই কিন্তু এই বিষয়টা সচেতন হতে হবে। কারণ এক সময় ছিল আমাদের পরিবারগুলি বড়, যৌথ পরিবার, সামান্য কিছু সমস্যা হলে এগুলি কিন্তু ওই যৌথ পরিবারের সাথে আরও অনেক ছোট বাচ্চাদের সাথে মিশে হেসে খেলে এগুলি কিন্তু ঠিক হয়ে যেত। কিন্তু এখন হয়ে গেছে সবাই মানে একক পরিবার, হয়তো একটা পরিবারে একটা বাচ্চা বা 2টা বাচ্চা, বাবা মা 2জনে ব্যস্ত, বাচ্চাদের সময় দেওয়া যাচ্ছে না, বাচ্চারা ওই টেলিভিশন আর মোবাইল ফোন নিয়েই এখন সময় কাটায় যাদের একটু আর্থিক সচ্ছলতা আছে। কিন্তু গ্রামে এই সমস্যাটা অত দেখা যায় না যে তারা মাঠে ঘাটে খেলে দিলেই বেড়াতে পারে, কিন্তু শহরে আজকাল সব মানে এককভাবে থাকতে যে তাদের থাকা চলাফেরা পোশাক পরিচ্ছদ এই দিকে এত বেশি সচেতন হয়ে পড়ে যে বাচ্চাদের চাহিদাটা কি সেটা হয়তো অনেকটা নজরই দিতে পারে না, ভাবে কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিলে বা একটা মোবাইল ফোন দিয়ে দিলেই দায়িত্ব পালন হয়ে গেল। বিষয়টা কিন্তু সেটা না। বাচ্চারাও চায় তাদের সাথী এবং বাবা মাকেও সেই সাথী হতে হবে।
এবং তাদেরকে অন্তত সকলের সঙ্গে মেশার সুযোগ করে দিতে হবে, যাতে তাদের মানসিক স্বাস্থ্যটা ভালো হয়, উদার হয়, অন্যের সঙ্গে শেয়ার করতে শেখে, অর্থাৎ সকলের সঙ্গে মিশে চলতে পারে। সেইভাবেই কিন্তু শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা শুধু মানে পাঠ্যপুস্তক এক গাদা পড়ে যে শিক্ষা, সে শিক্ষা না। শিক্ষাটা পরিবেশ সম্পর্কে, শিক্ষাটা মানসিক সম্পর্কে, শিক্ষাটা সকলের সঙ্গে চলার একটা মানে আমি মনে করি যে শিক্ষা, সেটাও সবাইকে শিক্ষা দিতে হবে। সেভাবেই সবাইকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যাক, আমি এটুকু বলবো যে আমাদের দেশের যারা অসচ্ছল, আমরা তাদের বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। যেমন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মায়ের হাতে সরাসরি টাকাটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তাছাড়া মাদ্রাসা শিক্ষাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং সেখানেও ভোকেশনাল ট্রেনিং, কারিগরি ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে। সমগ্র বাংলাদেশেই আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছি। প্রতিটি উপজেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি যাতে ভালোভাবে সেই শিক্ষা নিতে পারে। কারণ আমি মনে করি যে শিক্ষাটা, যেটা আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা উপমন্ত্রী নফেলকে, খুব চমৎকারভাবে সে বলেছে যে কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না, সব কাজই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজের একটা মর্যাদা আছে, কাজকে সম্মান দিয়ে দেখা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং সেই শিক্ষাটাও আমাদের ছেলেমেয়েদেরকে ছোটোবেলা থেকে করতে হবে, দেখাতে হবে যে নিজের কাজ নিজে করা বা নিজের জন্য বা কোনো কাজকে ছোট করে না দেখা, এই বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। কাজে আমি মনে করি যে আমাদের শিক্ষাক্ষেত্রে এই বিষয়গুলি আরও নজর দেওয়া দরকার। যে একজন কৃষকের ছেলে যখন বড় অফিসার হয়ে যায়, তখন বাবাকে তার নামের পরিচয় দিতে লজ্জা পায়, এটা সত্যি খুব দুঃখজনক, খুব লজ্জাস্কর ব্যাপার। বরং সেই বাবাকে আরও বেশি সম্মান দেওয়া উচিত, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে শিক্ষা দিয়ে বড় করেছে, তাকেই সব থেকে সম্মান দেওয়া উচিত। বরং তার সাথে মাঠে নেমে মাঠে কাজ করা উচিত এবং তার শিক্ষা থেকেই কিন্তু আমাদের আরও অধিক ফসল ফলানো বা আরও কীভাবে কাজ করা যায় সেইটা দেখা উচিত। তাহলে সেটা প্রকৃত শিক্ষা হবে। কিন্তু নিজে দুই পাতা পড়ে একটা ফুল প্যান্ট পরার পর আর মাঠে নামতে পারবো না, এই মানসিক দৈন্যতাটা বাংলাদেশের মানুষের মাঝে থাকুক, সেটা আমরা চাই না, সেটা আমরা দেখতে চাই না। এটা একটা মানসিক দৈন্যতা, এটা মানসিক দারিদ্রতা আমার দৃষ্টিতে, এটা যেন না থাকে। সমস্ত কাজকেই সম্মান দিতে হবে। আমি ধন্যবাদ জানাই যেমন এবার করোনাকালে কৃষক ধান কাটার লোক পাচ্ছে না। আমরা যখন প্রথম ছাত্রলীগকে বললাম যে তোমাদের ধান কাটতে যেতে হবে, সবাই উৎসব মুখরভাবে কৃষকের পাশে যে ধান কেটেছে তার ঘরে পৌঁছে দিয়েছে। সাথে সাথে আমার দলের সকল অন্যান্য স্তরের নেতাকর্মীরাও কিন্তু নেমেছে মাঠে। তো এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো এইভাবেই সব কাজকেই গুরুত্ব দিতে হবে। আর চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত নাগরিক আমাদের গড়ে তুলতে হবে। তাই সে প্রশিক্ষণও আমাদের এখন থেকে দেওয়া শুরু করতে হবে, যেন প্রযুক্তির যুগে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তা আমি সবাইকে বলবো যে এই বিষয়গুলি আরও সচেতন হওয়া দরকার। আর যে কোনো কাজ, কারণ কেউ যদি কাজ না করে আমরা কিন্তু অচল হয়ে যাই। তবে ভবিষ্যতে এই দেশে এই অবস্থা থাকবে না যে একজন বসে হুকুম দিয়ে এক গ্লাস পানি দিত সেটা বলতে পারবে না, কারণ সে কাজের লোক পাবে না কেউ বাড়িতে। নিজের কাজ নিজে করে খেতে হবে। এটা আমার ছোটোবেলা থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে একটা সমাজটাকে এমনভাবে গড়ে তোলা, কেউ যেন কাউকে আর হুকুম দিতে না পারে, নিজের কাজ যেন নিজে করতে পারে। তবে করোনা অবশ্য সেই শিক্ষাটা কিছুটা হলেও মানুষকে দিয়েছে, এটা হলো বাস্তবতা। কারণ তখন আর কাজের বউ আসতে পারেনি, নিজের কাজ নিজেই করতে হয়েছে। তবে সেই কাজটা করার সময় নারী পুরুষ সবাইকে সমানভাবে করতে হবে। মানে মহিলারা শুধু সংসারে কাজ করবে আর পুরুষরা সাহায্য করবে না, সেটা যেন না হয়। সবাইকেই সব কাজ করতে হবে, পাশে থাকতে হবে, ছেলে মেয়েদেরও বাবার পাশে থাকতে হবে, সংসারের কাজে হাত দিতে হবে, মাকে সাহায্য করতে হবে, প্রত্যেকেই। সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো যাক, আমি অনেক কথা বললাম, বুড়ো মানুষ তো একটু বেশি কথা বলি সেই। তো আমি আমাদের ছোট্ট সোনামণিদের ধন্যবাদ জানাই আর অভিনন্দন জানাই, দোয়া করি, আশীর্বাদ করি তারা বড় হবে, লেখাপড়া শিখবে। আর আমরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ,
এই দেশকে উন্নত দেশ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি চেয়েছিলেন সোনার বাংলা করতে সোনার মানুষ, তো সেই সোনার মানুষ হবে আজকের শিক্ষার্থীরা। আগামী দিনে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে পদক্ষেপ আমরা নিয়েছি সেটা তারা বাস্তবায়ন করবে। সেই কথা বলেই সকলের জীবন সুন্দর হোক, সফল হোক, সেই কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও অভিনন্দন জানাই এবং নতুন বই পেয়ে সবাই পড়াশোনা করবে, মনোযোগী হবে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।